রেজোনেন্সের আমাদের দুটো ক্লাস অলরেডি করা হয়ে গেছে। ক্লাসগুলোর আমরা নাম দিয়েছি রেজোনেন্স পার্ট এ, রেজোনেন্স পার্ট বি। কিন্তু রেজোনেন্সের অল অ্যাসপেক্টস আমরা এখনো ডিসকাস করে শেষ করে উঠতে পারিনি, তাই আজও আমাদের রেজোনেন্সেরই ডিসকাশনটা চলবে। আজ আমরা দেখব এই বিষয়টা, রিলেটিভ কন্ট্রিবিউশন of canonical forms or structures towards the hybrid. এই আমাদের আজকের হেডিং, রিলেটিভ কন্ট্রিবিউশন অফ ক্যানোনিক্যাল স্ট্রাকচারস টুয়ার্ডস দ্য হাইব্রিড। এখন আমি বাংলায় বলে দিই, হাইব্রিড স্ট্রাকচারে রেজোনেন্স স্ট্রাকচারগুলোর আপেক্ষিক অবদান, হাইব্রিডের প্রতি রেজোনেন্স স্ট্রাকচারগুলোর আপেক্ষিক অবদান বিষয়টা কি? এটা তো আমরা জানি যে ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলতে কোনো মলিকিউল বা আয়নের যে রেজোনেন্স স্ট্রাকচারগুলো সেগুলোকেই বোঝায়। রেজোনেন্স স্ট্রাকচারগুলোকেই আমরা ক্যানোনিক্যাল স্ট্রাকচার বলি। এখন আমরা কোনো একটা মলিকিউল বা কোনো একটা আয়নের যে রেজোনেন্স স্ট্রাকচারগুলোকে ড্র করছি, তাদের সবার স্ট্রাকচারগুলোকে থেকে কিছুটা করে কন্ট্রিবিউশন নিয়ে আমরা হাইব্রিডটাকে ড্র করছি। মানে আমরা বলছি হাইব্রিড স্ট্রাকচারটা ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো থেকেই বানানো হচ্ছে। তো এখন এই যে ক্যানোনিক্যাল স্ট্রাকচারগুলো নিজের নিজের কন্ট্রিবিউশন রাখছে হাইব্রিড স্ট্রাকচারটাতে, এই কন্ট্রিবিউশনগুলো সবসময় ইকুয়াল হয় না। অর্থাৎ আমি বলতে চাইছি, ধরো কোনো একটা মলিকিউল বা আয়নের চারটে রেজোনেন্স স্ট্রাকচার আছে, তাহলে চারটে রেজোনেন্স স্ট্রাকচারকে দেখে সবার প্রপার্টিগুলো নিয়ে আমরা হাইব্রিডটাকে ড্র করছি। কিন্তু ওই চারটে স্ট্রাকচারেরই হাইব্রিডটাতে ইকুয়াল কন্ট্রিবিউশন নাই থাকতে পারে। কোন স্ট্রাকচার হাইব্রিডে বেশি কন্ট্রিবিউশন রাখবে, কোন স্ট্রাকচার হাইব্রিডে কম কন্ট্রিবিউশন রাখবে, এই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা। কম্পিটিটিভ এক্সামে এই বিষয়টা থেকে খুব বেশি মাত্রায় কোশ্চেন আসে, সেই জন্যই রেজোনেন্সের আন্ডারে আমাদেরকে একেও কভার করতে হচ্ছে। আমরা জানি রেজোনেন্সের ডিসকাশন আমাদের যথেষ্ট লম্বা হতে থাকছে, দিনে দিনে প্রায় 3টে ক্লাস রানিং হচ্ছে, কিন্তু আমাদের কিছু করার নেই যতক্ষণ না রেজোনেন্সের সব অ্যাসপেক্টগুলো আমরা ডিসকাস করে শেষ করতে পারি। তো আমাদেরকে এটা এবার বুঝতে হবে। আমরা কি বলবো, greater the stability of a canonical structure, greater is its contribution towards the hybrid. Towards the hybrid structure. কোনো একটা পার্টিকুলার ক্যানোনিক্যাল ফর্মের, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার রেজোনেন্স স্ট্রাকচারের যত বেশি স্টেবিলিটি হবে, তার কন্ট্রিবিউশন হাইব্রিডে তত বেশি হবে। আবার গ্রেটার স্টেবিলিটির মানেই হলো লোয়ার এনার্জি। তাহলে আমরা কি বলবো, যে রেজোনেন্স স্ট্রাকচারটার এনার্জি সবচেয়ে লো, অর্থাৎ স্টেবিলিটি সবচেয়ে বেশি, সেই রেজোনেন্স স্ট্রাকচারটা হাইব্রিডেও তার বেশি পরিমাণে অবদান রাখবে। আর যে রেজোনেন্স স্ট্রাকচারটার স্টেবিলিটি লোয়েস্ট, অর্থাৎ হাইয়েস্ট এনার্জি, রেজোনেন্স হাইব্রিডে তার কন্ট্রিবিউশন সবচেয়ে লো হবে। এই বিষয়টা তোমরা একটু লিখে নাও। আমি বোর্ডটাকে পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের এই আজকের হেডিংটাকে পরিষ্কার করে দিচ্ছি। তাহলে আমাদেরকে এবার সেই সব বিষয়গুলো দেখতে হবে
যেগুলো একটা রেজোনেন্স স্ট্রাকচারের স্টেবিলিটিকে ডিটারমাইন করে। কারণ আমরা যদি স্টেবিলিটিটার অর্ডারটা পেয়ে যাই তাহলেই হাইব্রিডে তাদের কন্ট্রিবিউশনের অর্ডারটাও পেয়ে যাব। এই স্টেবিলিটির অর্ডারটা বোঝার জন্য আমরা কতগুলো পয়েন্ট করে বিষয়টা বুঝব। এক একটা পয়েন্টে আমরা এক একটা বিষয় বুঝে বুঝে চলব। পয়েন্ট 1, তাহলে আমরা কিভাবে লিখব? among the all possible resonance structures of a molecule or an ion, the structure having এইবারে আমাদের দেখার মতো বিষয়গুলো আসবে, যেখান থেকে আমরা পয়েন্ট করা শুরু করব। তাহলে কোনো একটা মলিকিউল বা আয়নের যতগুলো পসিবল রেজোনেন্স স্ট্রাকচার হচ্ছে তাদের মধ্যে যেটা এই আলোচনার বিষয়গুলো থাকবে সে তেমন ভাবে হাইব্রিডে তার কন্ট্রিবিউশন রাখবে। তাহলে এতটার পর আমরা পয়েন্ট 1 এ বলবো an uncharged structure will have greater stability than a charged structure. একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবে। আমাদের কাছে একটা ডাইন আছে, অবশ্যই কনজুগেটেড ডাইন, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, কনজুগেশনটা আমরা দেখতে পাচ্ছি। এর একটা রেজোনেন্স স্ট্রাকচার আমরা কল্পনা করছি। এই পাই বন্ডটাকে আমরা এখানে নিয়ে এলাম, তাতে এই পাই বন্ডটা এখানে এলো। রেজাল্ট সিগমা স্কেলিটন চেঞ্জ হয় না, তাই সিগমা স্কেলিটন আমরা সেভাবেই রেখে দিলাম। এই কার্বন ইলেকট্রন লস করলো, পাই বন্ডটা এখানে শিফট হয়ে গেছে বলে, তাই কার্বন প্লাস। পাই বন্ডটা এখন এখানে শিফট হয়েছে, এই কার্বন ইলেকট্রন পেয়ে মাইনাস। তাহলে আমরা এই মলিকিউলটার একটা রেজোনেন্স স্ট্রাকচার ড্র করলাম। আরো স্ট্রাকচারের পসিবিলিটি থাকতে পারে, কিন্তু আমরা আপাতত একটাই স্ট্রাকচার ড্র করলাম। এবার তোমাকে জিজ্ঞাসা করা হলো স্ট্রাকচার 1 আর স্ট্রাকচার 2 এর মধ্যে কোন স্ট্রাকচারটা হাইব্রিডে বেশি কন্ট্রিবিউশন রাখবে। তুমি বলবে যে স্ট্রাকচারটার স্টেবিলিটি হায়ার, বেশি স্টেবল হবে, সে বেশি কন্ট্রিবিউশন রাখবে। আর কার স্টেবিলিটি বেশি সেটা আমরা এখানে লিখেছি। এখানে দেখাচ্ছে যে আনচার্জ স্ট্রাকচার যদি কোনো চার্জ না থাকে সেটার স্টেবিলিটি একটা চার্জ স্ট্রাকচারের থেকে বেশি হবে। অবশ্যই বারবার বলছি, আমরা সব সময় এই যে স্টেবিলিটির কম্পারিজন গুলো করছি সেটা একই মলিকিউল বা আয়নের রেজোনেন্স স্ট্রাকচার গুলোর মধ্যে করছি, সেটা কিন্তু এখানে আমরা লিখে রেখেছি। অফে পার্টিকুলার তুমি কথাটা অ্যাড করে দিতে পারো। কোন পার্টিকুলার মলিকিউলার আয়নের যতগুলো রেজোনেন্স স্ট্রাকচার আমরা তাদের মধ্যেই কম্পেয়ার করছি। কিন্তু তাহলে আমরা বলবো 1 আনচার্জড, 2 চার্জ, তাহলে 1 উইল বি মোর স্টেবল। এই স্ট্রাকচারটা আনচার্জড, 2 চার্জড, তাহলে স্টেবিলিটি অর্ডার হবে 1 গ্রেটার দ্যান 2। এভাবে আমরা একটা পয়েন্ট পেলাম যাতে আমরা স্টেবিলিটির কম্পারিজন করতে পারি। আশা করছি তোমাদের লেখা হলো।
এবার আমাদের পয়েন্ট 2, a structure having greater number of covalent bonds structure having greater number of covalent bonds is more stable. আমরা যদি দুটো স্ট্রাকচার এমন পাই যেখানে কোভ্যালেন্ট বন্ডের নাম্বারে ডিফারেন্স আছে, তাহলে যেটাতে কোভ্যালেন্ট বন্ড বেশি সেটা বেশি স্টেবল হবে। তার জন্য আমরা একটা এক্সাম্পল করি। অ্যাসাইল অর্থাৎ অ্যাসিটাইল কার্বোক্যাটায়ন, এর আমরা একটা রেজোনেন্স স্ট্রাকচার দেখছি। লোন পেয়ার এখানে এলো, তাতে কার্বনটার আর প্লাস চার্জ রইল না, ওর ভ্যালেন্সি 4 হয়ে গেছে, অক্সিজেনটা ইলেকট্রন দিল বলে প্লাস। এবার তোমাকে জিজ্ঞাসা করা হলো এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোনটা বেশি স্টেবল। একে আমরা যথারীতি বলছি স্ট্রাকচার 1, একে বলছি 2। তাহলে ফার্স্ট পয়েন্ট যেটা শিখেছিলাম সেটাকে একবার মনে করে নি, যে আনচার্জ স্ট্রাকচার উইল বি মোর স্টেবল। এখানে কিন্তু দুটো স্ট্রাকচারই চার্জড। এই অবস্থায় বলা হচ্ছে কি না, কোভ্যালেন্ট বন্ডের নাম্বার যে স্ট্রাকচারে বেশি থাকবে সে বেশি স্টেবল হবে। এবারে কোভ্যালেন্ট বন্ড আমরা গুনবো কেমন করে? আমরা কি এমনি গুনবো? 3টে CH বন্ডের জন্য 3টে কোভ্যালেন্ট বন্ড, 4টে, 5টা, 6টা, এভাবে গুনবো কি? না, আমরা জানি সিগমা বন্ডস বা সিগমা স্কেলিটন রেজোনেন্সে টেক পার্ট করে না। তাহলে আমরা যদি টোটাল নাম্বার অফ পাই বন্ডস গুনি তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। পাই বন্ডের নাম্বারের ডিফারেন্সটা দেখলেই চলবে, কারণ রেজোনেন্স স্ট্রাকচারগুলোতে সিগমা বন্ডের নাম্বার এমনিতেই সেম থাকে। তাহলে যদি পাই বন্ড গুনি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পাই, এখানে দুটো পাই, তাহলে এখানে অবশ্যই কোভ্যালেন্ট বন্ড বেশি থাকবে। আশা করি বিষয়টা আমাদের মাথায় ঢুকলো। সিগমা বন্ড আমাদের গোনার কোনো প্রয়োজন নেই, সব স্ট্রাকচারগুলোতেই সিগমা বন্ডের নাম্বার সবসময় সেম। শুধু পাই বন্ড কোথায় বেশি দেখলেই আমরা বুঝতে পারবো যেখানে পাই বন্ড বেশি সেখানে অবশ্যই টোটাল কোভ্যালেন্ট বন্ডের নাম্বারও বেশি। তাহলে আমরা বলছি কি এখানে গ্রেটার নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস প্রেজেন্ট আছে, তাই স্ট্রাকচার 2 উইল বি মোর স্টেবল দ্যান স্ট্রাকচার 3। এই হয়ে গেল আমাদের পয়েন্ট 2। তাহলে প্রথমটাই ছিল আনচার্জ স্ট্রাকচার উইল হ্যাভ গ্রেটার কন্ট্রিবিউশন, এখানে দেখলাম গ্রেটার নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস উইল হ্যাভ গ্রেটার কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য হাইব্রিড বিকজ স্ট্রাকচার হ্যাভিং গ্রেটার নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস উইল হ্যাভ গ্রেটার স্টেবিলিটি। এরপরে আমরা দেখব পয়েন্ট 3। পয়েন্ট 3 তে আমরা দেখছি কোন একটা স্ট্রাকচার যদি চার্জড হয়, ইন এ স্ট্রাকচার হ্যাভিং চার্জ, কোন স্ট্রাকচারে যদি চার্জ থাকে সেখানে যে অ্যাটমটার ইলেকট্রোনেগেটিভিটি লোয়ার, কম ইলেকট্রোনেগেটিভ, সে পজিটিভ চার্জ ক্যারি করবে, আর যার ইলেকট্রোনেগেটিভিটি হায়ার সে নেগেটিভ চার্জ ক্যারি করবে। এমন রেজোনেন্স স্ট্রাকচার বেশি স্টেবল হবে। বলে হ্যাঁ সে তো হবেই, মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টরা নেগেটিভ চার্জ বেশি পছন্দ করে, তাই নেগেটিভ চার্জ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টে থাকাটাই ভালো। এর এক্সাম্পল হিসাবে আমরা নেব একটা অ্যানায়ন। প্রথমে আমরা একটা অ্যানায়নের এক্সাম্পল করব। এই অ্যানায়নটার একটা রেজোনেন্স স্ট্রাকচার আমরা ড্র করছি। নেগেটিভ চার্জ সংলগ্ন বন্ডে নামলো, নিয়ারেস্ট বন্ডে নামলো, পাই বন্ড নিয়ারেস্ট অ্যাটমে উঠলো। তাহলে স্ট্রাকচারটা হলো এই দুটি স্ট্রাকচারের মধ্যে তোমরা কম্পেয়ার করে বলো কোনটার স্টেবিলিটি বেশি।
যদি বলো রুল নাম্বার 1 খাটাবো, পয়েন্ট 1, সেটা খাটবে না, কারণ দুটোই চার্জড। তোমাদেরকে বারবার বলি সবকটা পয়েন্ট যেন মাথার মধ্যে আমাদের একসঙ্গে পরপর ঘুরতে থাকে, তার জন্য আমি সেই শুরুর পয়েন্টটা থেকেই বারবার ডিসকাশনটা করছি। তাহলে দুজনেই চার্জ, দুটোতেই ইকুয়াল নাম্বার অফ পাই বন্ড আছে, অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড আছে, এই একটা এরও একটা, অর্থাৎ টোটাল নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস এটাতে যত, টোটাল নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস এটাতেও তটা। তখন আমরা দেখতে চলেছি কি, যেখানে নেগেটিভ চার্জ বিয়ার করছে লেসার ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, আর এখানে নেগেটিভ চার্জ ক্যারি করছে হায়ার নেগেটিভ ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি পিরিয়ড টেবিলে যত লেফট টু রাইট যায় তত বাড়ে, ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস along a period from left to right। তাহলে আমরা জানি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন, যত আমরা রাইটে যাচ্ছি ইলেকট্রোনেগেটিভিটি তত বাড়ছে। সেই হিসাবে কার্বনের থেকে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ হচ্ছে, আর কার্বনের থেকে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ হওয়া মানে অক্সিজেনেই নেগেটিভ চার্জটা থাকা বেশি ভালো হচ্ছে। তাহলে তোমরা যথারীতি বলবে, এখানে আমরা দুটো স্ট্রাকচারকে যদি বলি 1 and 2, তাহলে 2 is more stable as more electronegative atom is carrying the negative charge। এবারে আমরা পজিটিভ চার্জ নিয়ে একটা एग्जांपल দেখি। একটা পজিটিভলি চার্জড এই আয়নটার একটা রেজোনেন্স স্ট্রাকচার আমরা দেখব। এন এর লোন পেয়ার এই বন্ডে নামলো, পাই বন্ড অক্সিজেনে সরলো, রেজাল্ট সিও বন্ডটা এখন সিঙ্গেল বন্ড হয়ে গেল, লোন পেয়ারটা ফেরত পেয়ে প্লাস চার্জ থেকে রেহাই, এখানে হয়ে গেল ডাবল বন্ড NH2, যেখানে এখন এন এর লোন পেয়ারটা নেই বলে N+। তাহলে দুটোই চার্জ স্ট্রাকচার, দুটোতেই নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড সেম। তখন আমরা পয়েন্ট 3 তে আসছি, এখানে পজিটিভ চার্জ ক্যারি করছে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান নাইট্রোজেন, আর এখানে পজিটিভ চার্জ ক্যারি করছে লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে অবশ্যই পজিটিভ চার্জ লেস ইলেকট্রোনেগেটিভেই থাকা ভালো। The atom having lower electronegativity carries the positive charge। তাহলে আবার আমরা যদি বলি এটা স্ট্রাকচার 1, এটা স্ট্রাকচার 2, তাহলে লোয়ার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট পজিটিভ চার্জ ক্যারি করার কারণে 2 is more stable than 1। এবার আমরা আসবো পয়েন্ট 4। In a positively charged structure, if the octet of all atoms is complete, then the structure is more stable and has greater contribution। যা বলছে আমরা সোজা এক্সাম্পল নিয়ে বুঝি, এবং এই এক্সাম্পলটাই আমি একটু আগে একবার করেছি, এটা তোমাদের দায়িত্ব মনে করা কোন এক্সাম্পলটা এটা করলাম। এই ক্যাটায়নটা আছে, এর একটা রেজোনেন্স স্ট্রাকচার আমরা কল্পনা করছি, লোন পেয়ার এখানে নামলো, কার্বন ইলেকট্রন পেল, পজিটিভ চার্জ থেকে রেহাই পেয়ে গেল, অক্সিজেন যেহেতু ইলেকট্রন হারালো এখন পজিটিভলি চার্জড। তোমরা বলবে এটাকে আমরা পয়েন্ট 2 তে পেয়েছিলাম, যেখানে গ্রেটার নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস এর কারণে এই স্ট্রাকচারটা মোর স্টেবল হয়েছিল। এটাই আবারও মোর স্টেবল হবে, কোনো পয়েন্টের সঙ্গে সেভাবে ক্ল্যাশ করবে না, করবে কখনো কখনো, দেখছি আমরা। তো এখানে কি বলছে যে এই স্ট্রাকচারটায় কার্বনের অক্টেট ইনকমপ্লিট, ইলেকট্রন গোনো তোমরা, একটা বন্ড
দুটো বন্ড, তিনটে বন্ড, 3 2 যা 6 ইলেকট্রনস ইন ভ্যালেন্স শেল অফ কার্বন। তোর অবশ্যই হবে, কারণ কার্বন প্লাস আছে, কার্বো ক্যাটায়ন মানেই তার ভ্যালেন্স সেলে 6টা ইলেকট্রনই থাকে, তাহলে এর অক্টেট ইনকমপ্লিট। কিন্তু যখনই অক্সিজেন কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে ওর অক্টেটটা কমপ্লিট করলো, অক্সিজেনের কিন্তু অক্টেট ডিস্টার্ব হলো না। অক্সিজেনের ইলেকট্রনগুলো দুটো বন্ডের জন্য 4টে ইলেকট্রন, দুটো লোন পেয়ারের জন্য আবার 4টে ইলেকট্রন, টোটাল 8 ইলেকট্রনস। এখানে তিনটে বন্ডের জন্য 3 2 যা 6 ইলেকট্রনস এন্ড 2 8 ইলেকট্রনস। তাহলে এখানে কি আছে, অক্টেট অফ অল অ্যাটমস ইজ কমপ্লিট। সেটাই আমাদেরকে এখানে বলছে যে যেহেতু পজিটিভ চার্জ অক্টেটকে ডিস্টার্ব করে দেয়, নেগেটিভ চার্জ কিন্তু অক্টেটকে ডিস্টার্ব করে না, যে কারণে এখানে নেগেটিভলি চার্জ স্ট্রাকচারের কথা নেই। ব্যাপারটা বোঝো, আমরা যখন একটা কার্বন আয়ন দেখেছিলাম, কার্বন আয়নে কার্বনের অক্টেট কিন্তু ডিস্টার্ব নয়, তিনটে বন্ডের জন্য 3 2 যা 6 এন্ড নেগেটিভ চার্জের জন্য 2, টোটাল 8 ইলেকট্রনই ছিল। নেগেটিভ চার্জ তো ক্রিয়েট করে, এক্সেস ইলেকট্রন ক্রিয়েট করে, কিন্তু অক্টেটকে ডিস্টার্ব করে না। সে কারণে এখানে আমাদের পজিটিভলি চার্জেরই শুধু কথা আছে, কারণ পজিটিভ চার্জ ইলেকট্রন লুজ করার জন্য আসে, আর ইলেকট্রন লুজ করলে অক্টেট ডিস্টার্ব হয়। তাহলে যদি অক্টেট ডিস্টার্ব আছে, তার তুলনায় অক্টেট কমপ্লিট আছে এমন একটা স্ট্রাকচারকে মোর স্টেবল ধরতে হবে। এখানে এটা এই এক্সাম্পলটা পয়েন্ট 3 এর সাথে ক্ল্যাশ করছে। দেখো পয়েন্ট 3 তে বলা ছিল পজিটিভ চার্জ লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টে থাকা ভালো। দেখো এটা লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কার্বন, এটা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন। তাহলে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন প্লাস চার্জ ক্যারি করার চেয়ে লেস ইলেকট্রোনেগেটিভ কার্বন প্লাস চার্জটা ক্যারি করা বেটার। তবুও আমরা দুটো স্ট্রাকচারের মধ্যে 2 কেই এগিয়ে রাখবো। কি কারণে? কারণ গ্রেটার নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস এর জায়গা থেকেও এগিয়ে, পয়েন্ট 2 এর দিক দিয়েও এগিয়ে, আবার অক্টেট কমপ্লিট করার দিক দিয়েও এগিয়ে। ওই দুটো পয়েন্টের দিক দিয়ে ভারী হয়ে যাওয়ায় এক্ষেত্রে কিন্তু আমরা পয়েন্ট 3 ইগনোর করছি, কারণ পয়েন্ট 3 যাচাই করার আগে আমি পয়েন্ট 2 যাচাই করব। আমি প্রথম যখনই আমার কাছে কটা রেজোনেন্স স্ট্রাকচার আসবে, আমি প্রথমেই দেখতে বসবো আনচার্জ স্ট্রাকচার আছে কিনা। যদি আছে তাহলে সে হাইয়েস্ট স্টেবিলিটি পেয়ে গেল, যদি সে নেই তবে দেখবো চার্জ স্ট্রাকচারগুলোর মধ্যে কোনটা কোভ্যালেন্ট বন্ডস এর নাম্বার বেশি, সেখানেই তো এ এগিয়ে বসে আছে। তাহলে আমার তো তখন আর পয়েন্ট 4 অব্দি আসার প্রয়োজন পড়ছে না। সেই কারণেই পয়েন্ট 2 এর জায়গা থেকেই অলরেডি এগিয়ে ছিল, এখন তার সঙ্গে নতুন একটা পয়েন্ট ওর ফেভারে অ্যাড হলো, যে এই স্ট্রাকচারটায় অক্টেট অফ অল অ্যাটমস ইজ কমপ্লিট। হ্যাঁ, সিএইচ বন্ডের অক্টেটের ব্যাপার থাকে না, কারণ হাইড্রোজেনের ডুপ্লেটের বিষয় থাকে, ওর তো অক্টেটের ব্যাপার আসেই না। তাই সিএইচ বন্ড ধরবো না, আমরা সি গুলো আর অক্সিজেনের ব্যাপারটা দেখব। যে অক্টেট অফ অল অ্যাটমস ইজ কমপ্লিট, এমন পজিটিভলি চার্জ স্ট্রাকচার উইল বি মোর স্টেবল দ্যান ইনকমপ্লিটলি চার্জ ইনকমপ্লিট অক্টেট পজিটিভলি চার্জ স্ট্রাকচার। এবারে আমরা আসছি পয়েন্ট 5। পয়েন্ট 5 আমাদেরকে বলা হচ্ছে যে একটা অ্যাটম যার কাছে মোর দ্যান 1 ইউনিট চার্জ আছে, যদি পজিটিভ চার্জ ভাবো তো তাই, যদি নেগেটিভ চার্জ ভাবো তো তাই। যদি মোর দ্যান 1 ইউনিট আছে, -2 -3 এইরকম আছে, তবে সেটা ভীষণভাবে আনস্টেবল। যে কারণে ওই রকম অ্যাটম থাকা স্ট্রাকচারটাও হবে খুবই আনস্টেবল, এবং হাইব্রিডে তার কন্ট্রিবিউশন হবে নেগলিজিবল, হাইব্রিডে তার অবদান হবে একেবারেই নেগলিজিবল। উদাহরণ দিয়ে শুরু করি। এই রকমের একটা স্ট্রাকচার আছে। আমরা কি করলাম, এই বন্ডটা এখানে নামিয়ে দিলাম, এই বন্ডটাকে এখানে পুশ করলাম। রেজাল্ট হলো n ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড n -2।
ব্যাস, এবার একটু ভালো করে দেখো, নাইট্রোজেন দুটো বন্ড, চারটে আনশেয়ার ইলেকট্রন, একটা মাইনাস, এদিকেও তাই, কার্বনের চারটে বন্ড, সব ঠিকঠাক আছে। এই বন্ডটা এখানে নামলো, তাতে এদিকে হয়ে গেল ট্রিপল বন্ড, এই বন্ডটা এখানে গেল, তাতে 1 ইউনিট নেগেটিভ চার্জ তো ছিলই, সঙ্গে আরেকটা নেগেটিভ চার্জ এখানে ক্রিয়েট হয়ে গেল। তাহলে এখানে বলা হচ্ছে স্ট্রাকচার 1 will be more stable than structure 2, because in structure 1 there is no such atom having more than 1 unit charge. এর কাছেও 1 ইউনিট চার্জ, এর কাছেও 1 ইউনিট চার্জ, কিন্তু এখানে এমন একটা অ্যাটম আছে যেখানে মোর দ্যান 1 ইউনিট চার্জ ইজ প্রেজেন্ট। এটা হলে আমরা স্ট্রাকচারটাকে খুবই আনস্টেবল বলবো, আর সেই হিসাবে হাইব্রিডে এর কন্ট্রিবিউশনও আমরা বলবো নেগলিজিবল, যে কারণে স্ট্রাকচার 1 হয়ে গেল মোর স্টেবল। পয়েন্ট 6 বলছে সিমিলার চার্জ, মানে দুটো প্লাস চার্জ বা দুটো মাইনাস চার্জ, সিমিলার চার্জ যত বেশি কাছাকাছি থাকবে স্ট্রাকচারটা তত আনস্টেবল হবে, হাইব্রিডে ওর কন্ট্রিবিউশনও তত লো হবে। এক্সাম্পল নি, এই রকম একটা ডাইকিটোন আছে, আমরা কি করছি, এই বন্ডটাকে এখানে, এই বন্ডটাকে এখানে দিলাম, রেজাল্ট হলো এটা হলো সিগমা স্কেলিটন, ইলেকট্রন পেয়ে অক্সিজেন মাইনাস, কার্বন প্লাস, এখানেও তাই। এখানে বলা হচ্ছে সিমিলার চার্জ যত ক্লোজ আছে স্ট্রাকচারটা তত আনস্টেবল হবে, কারণ সিমিলার চার্জ রিপেল ইচ আদার। তাহলে যদি এটাকে বলি স্ট্রাকচার 1, এটাকে বলি স্ট্রাকচার 2, তাহলে অবশ্যই 1 উইল বি মোর স্টেবল দ্যান 2। যদিও এর 0.6 এর অনেক আগেই এখানে আমরা 1 কে মোর স্টেবল বলতে পারবো। প্রথম কথা, স্ট্রাকচারটা আনচার্জড, যেটা 0.1 এ ছিল। দ্বিতীয় কথা, এখানে হায়ার নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড প্রেজেন্ট আছে, এই যে পাই বন্ডগুলো ওগুলো এখানে নেই। তাহলে এমনিতেই স্ট্রাকচার 1 স্ট্রাকচার 2 এর থেকে এগিয়ে, তবু আমরা জিনিসটাকে বুঝলাম কেমন ভাবে, না সিমিলার চার্জ ক্লোজ থাকাটা ওকে আনস্টেবল করে। যেহেতু অন্য পয়েন্টগুলো দিয়ে ও অলরেডি এগিয়ে আছে, আমরা এটাকে একটা অন্য এক্সাম্পল নিয়ে বুঝি। ব্যাস এইটুকুই থাক। আমরা কি করলাম, এই বন্ডটাকে এখানে শিফট করালাম, রেজাল্ট হলো সিগমা স্কেলিটন যেমন আছে তেমন। এই বন্ডটা যদি এখানে শিফট হয়, এই কার্বন প্লাস, এই কার্বন ইলেকট্রন পেয়ে মাইনাস। তাহলে দেখো সিমিলার চার্জ ক্লোজ টু ইচ আদার হয়ে গেছে। অথচ এই বন্ডটাকে তোমরা আগে এটা লিখে নাও, তারপর আমি এটাকে একটু মডিফাই করব। এই বন্ডটাকেই যদি আমরা এই দিকে ব্রেক করাতাম, তাতে কিন্তু এই কার্বন মাইনাস হতো এন্ড অপোজিট চার্জ কাছাকাছি থাকতো, প্লাস এন্ড মাইনাস কাছাকাছি থাকতো, তখন কিন্তু সেটাকে এই স্ট্রাকচারটার থেকে অবশ্যই মোর স্টেবল বলতাম। এই হয়ে গেল তাহলে আমাদের পয়েন্ট 6। ক্লোজ সিমিলার চার্জ দেখলে আমরা সেই স্ট্রাকচারটাকে লেস স্টেবল বলবো। নেক্সট পয়েন্ট, অপোজিট চার্জ ক্লোজ টু ইচ আদার মেক্স এ স্ট্রাকচার মোর স্টেবল। সেটা তো হতেই হতো, অর্থাৎ এই পয়েন্টটা হয়ে গেল 0.6 এর উল্টো করে বলা।
অপোজিট চার্জ যেহেতু ইচ আদারকে অ্যাট্রাক্ট করে, নিজেদেরকে স্টেবিলাইজ করে, ইচ আদারকে নিউট্রালাইজ করে, সেই হিসাবে অপোজিট চার্জ যত কাছাকাছি থাকবে সেই স্ট্রাকচারটার স্টেবিলিটি তত বেশি হবে। সেই হিসাবে আমরা যে এক্সাম্পলটা এখনই করেছিলাম সেটাই আবার ড্র করতে পারি। এখানে আমরা একটা কনজুগেশনে মাইনাস চার্জ দিয়ে দিলাম। দেখো এই এই যে পাই বন্ড আর এই যে নেগেটিভ চার্জ এরা সিঙ্গেল বন্ড দিয়ে সেপারেটেড, এরা কনজুগেশনে আছে। তাহলে আমি একটা রেজোন্যান্স স্ট্রাকচার এখানে ড্র করতে পারি। এখানে এলো, এই বন্ড এখানে এলো, নেগেটিভ চার্জ নিয়ারেস্ট বন্ডে নামলো, পাই বন্ড নিয়ারেস্ট অ্যাটমে গেল। সিগমা স্কেলিটনটা চোখ বুজে এঁকে ফেলি। এই ইলেকট্রন পেয়ে এখানে ডাবল বন্ড, এই পাই বন্ড পেয়ে কার্বন মাইনাস, আর নাইট্রোজেন তো প্লাস ছিলই। তাহলে দেখো দুটোতেই নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড সেম। পাই বন্ডটা এখানে আছে, পাই বন্ডটা এখানে আছে, দুটোই চার্জ স্ট্রাকচার। এখানে অপোজিট চার্জ এই ডিসটেন্সে আছে, নাইট্রোজেনে এন্ড কার্বনে। এখানে অপোজিট চার্জ এই ডিসটেন্সে আছে। তো অপোজিট চার্জ যত কাছে থাকবে স্ট্রাকচার তত বেশি স্টেবল হবে। সেই হিসাবে এটা যদি হয় স্ট্রাকচার 1 এন্ড এটা যদি হয় 2, আমরা বলবো 2 is more stable than 1 as opposite charges are close to each other in 2. এখানে বলছে an aromatic structure is more stable than a non-aromatic structure when both have equal number of covalent bonds. যদি স্ট্রাকচারগুলো এমন হয় যেগুলোতে কোভ্যালেন্ট বন্ডের নাম্বার তো সেম আছে কিন্তু একটা স্ট্রাকচার অ্যারোমেটিক একটা স্ট্রাকচার নন অ্যারোমেটিক, তখন আমরা অ্যারোমেটিক স্ট্রাকচারটাকে নন অ্যারোমেটিকটার থেকে বেশি স্টেবল বলবো। কারণ আমরা এমনিতেই জানি অ্যারোমেটিক কম্পাউন্ডস আর মোর স্টেবল দ্যান নন অ্যারোমেটিক কম্পাউন্ডস। এক্সাম্পল হিসাবে আমরা বেনজাইল কার্বোক্যাটায়নকে নিতে পারি। এই আমাদের বেনজাইল কার্বোক্যাটায়ন। তাহলে যেহেতু এখানে রিং ইনট্যাক্ট, তাই আমরা এই স্ট্রাকচারটাকে বলবো অ্যারোমেটিক ডিউ টু হ্যাভিং দা বেনজিন রিং। এবার আমরা এর একটা রেজোন্যান্ট স্ট্রাকচার দেখি। এইটাকে এখানে দিলাম, তাহলে আমরা আঁকা তো শিখেই গেছি স্ট্রাকচার গুলো। এই হলো ওর রেজোন্যান্ট স্ট্রাকচার। এখানে হলো ডাবল বন্ড, আর ইলেকট্রন হারিয়ে এই কার্বন হলো প্লাস। ইলেকট্রন এখানে চলে আসায় কার্বনের ভ্যালেন্সি আবার হয়ে গেছে 4, তাই ওর আর প্লাস চার্জ নেই। তাহলে এখানে দেখো রিং ইজ নন অ্যারোমেটিক। অথচ নাম্বার অফ পাই বন্ডস অর্থাৎ নাম্বার অফ টোটাল বন্ডস কোভ্যালেন্ট বন্ডস ইজ সেম ইন বোথ দা স্ট্রাকচারস। এখানেও 3টে পাই বন্ড, এখানেও 3টে পাই বন্ড। এই অবস্থায় একে আমরা 1 একে 2 বললে আমরা বলবো 1 is more stable than 2। এবার আমরা আসবো পয়েন্ট 9। এই পয়েন্টটা আমাদেরকে বলছে যে কোনো মলিকিউল বা আয়ন যদি তার রেজোন্যান্ট স্ট্রাকচার গুলো ইচ আদারের ইকুইভ্যালেন্ট হয়, ইনডিস্টিংগুইশেবল হয়, অর্থাৎ আইডেন্টিক্যাল হয়, তখন সেটা একটা কিন্তু যথেষ্ট স্থায়িত্বের বা স্টেবিলিটির লক্ষণ। সেই ধরনের রেজোন্যান্ট স্ট্রাকচার খুব স্টেবল হয়, যেটা মলিকিউলার আয়নটাকে যথেষ্ট স্টেবিলিটি দেয়। সবচেয়ে সিম্পল এক্সাম্পল ড্র করতে পারি আমরা বেনজিনকে নিয়ে। এটা বেনজিন। আমরা জানি পাই বন্ডগুলোকে এক ঘর করে সরিয়ে দিলেই আমরা পাবো রেজোন্যান্ট স্ট্রাকচার। এবার যদি এই স্ট্রাকচারটাকে নিয়ে ঠিক উল্টে দাও, এর উপরে বসিয়ে দাও, তাহলে হুবহু ম্যাচ করে যাবে। যদি কোনো স্ট্রাকচারকে শুধুমাত্র ঘুরিয়ে ফিরিয়ে তার বন্ড ব্রেক করে বা ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টকে চেঞ্জ করে নয়,
যদি কোনো স্ট্রাকচারকে শুধুমাত্র ঘুরিয়ে ফিরিয়ে আরেকটা স্ট্রাকচারের উপর বসিয়ে দেওয়া যায় তখন আমরা বলবো স্ট্রাকচারগুলো ইকুইভ্যালেন্ট অর আইডেন্টিক্যাল অর ইনডিস্টিংগুইশেবল। এই রকম অবস্থার কথা আমরা এখানে পয়েন্ট 9-এ বলছি। তাহলে শুধুমাত্র একে তুলে এভাবে উল্টো করে এর উপর চাপিয়ে দাও, তাহলে স্ট্রাকচার দুটো ইচ আদারের উপর হুবহু বসে যাবে। তাই আমরা বলছি এই রেজোনেন্স স্ট্রাকচারগুলো ইনডিস্টিংগুইশেবল। অ্যালাইল কার্বোক্যাটায়ন দেখো, আমি আর বেশি কথা বলছি না এই কারণেই, কারণ আমি আশা করছি তোমরা রেজোনেন্স স্ট্রাকচারগুলি বেশ ভালোই চটপট ড্র করতে শিখেছো। তার জন্যই আমরা রেজোনেন্সকে এত বেশি টাইম দিচ্ছি, একটু স্লোলি এগোচ্ছি। তাহলে এই স্ট্রাকচারটাকে উল্টো করে এর উপর বসিয়ে দাও, দুটো হুবহু ম্যাচ করে যাবে। তাহলে এই রেজোনেন্স স্ট্রাকচারগুলো ইকুইভ্যালেন্ট। তেমনি কার্বক্সিলেট আয়নে দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের যে অ্যানায়ন R≡, যাকে আমরা বলছি কার্বক্সিলেট আয়ন, এই স্ট্রাকচারটাকে যদি আমরা এভাবে ভাবি তাহলে এই রকম করে এনে বসিয়ে দিলেই, এরকম উল্টো করে এনে বসিয়ে দিলেই দুটো স্ট্রাকচার ইচ আদারের উপর সুপার ইম্পোজ হয়ে যায়, অর্থাৎ এই স্ট্রাকচারগুলো ইকুইভ্যালেন্ট। এই ধরনের ইকুইভ্যালেন্ট রেজোনেন্স স্ট্রাকচার যদি পসিবল হয় তাহলে কিন্তু সেই মলিকিউল অর আয়ন যথেষ্ট স্টেবিলিটি পায়। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে যে কোন মলিকিউল অর আয়নের যত বেশি সংখ্যায় রেজোনেন্ট স্ট্রাকচার পসিবল হবে সেই মলিকিউল অর আয়নটা তত বেশি স্টেবল হবে। এই পয়েন্টটা একটা পয়েন্ট যেটা পার্টিকুলার মলিকিউল নিয়ে ডিসকাশন নয়, এটা দুটো সেপারেট মলিকিউল বা দুটো সেপারেট আয়নের বিষয়ে কথাবার্তা হচ্ছে। এই পয়েন্টটা বলছে যে ধরো অ্যালাইল কার্বোক্যাটায়নে, এই যে আমরা অ্যালাইল কার্বোক্যাটায়নের রেজোনেন্ট স্ট্রাকচার ড্র করেছিলাম, এর দুটোই মাত্র রেজোনেন্ট স্ট্রাকচার পসিবল ছিল, ইকুইভ্যালেন্ট রেজোনেন্ট স্ট্রাকচার কিন্তু মাত্র দুটো। অথচ আমরা যদি বেনজাইল ক্যাটায়নের রেজোনেন্ট স্ট্রাকচার গুলোকে আরেকবার ড্র করি, দেখো এই দুটো স্ট্রাকচারই শুধু আপাতত দেখছি এরা ইকুইভ্যালেন্ট নয়। এখানে প্লাস চার্জটা CH2 তে, এখানে প্লাস চার্জটা কিন্তু এখানে। এটাকে কিছুতেই তুমি ঘুরিয়ে ফিরিয়ে এর উপর সুপারইম্পোজ করতে পারছো না, ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার নয়। কিন্তু এখানে আরো রেজোনেন্ট স্ট্রাকচার পসিবল হচ্ছে। আরো আমরা ড্র করতে পারছি। আমরা এই ধরনের রেজোনেন্ট স্ট্রাকচার ড্র করা আগের দিনে বেশ ভালোভাবেই শিখেছি। তাহলে দেখো বেনজাইল কার্বোক্যাটায়নে নাম্বার অফ রেজোনেন্ট স্ট্রাকচারস গুলো 5 রেজোনেন্ট স্ট্রাকচারস অল টোটাল। এখানে দুটো মোটে রেজোনেন্ট স্ট্রাকচার, ইকুইভ্যালেন্ট ঠিক আছে, কিন্তু মাত্র দুটো। এখানে নন ইকুইভ্যালেন্ট, যেখানে প্রত্যেকটা স্ট্রাকচার নয়, শুধুমাত্র ফার্স্ট এন্ড লাস্ট আর ইকুইভ্যালেন্ট। অফকোর্স ফার্স্ট এন্ড লাস্ট আর ইকুইভ্যালেন্ট, কিন্তু আরো অনেকগুলো রেজোনেন্ট স্ট্রাকচার এদের আছে। ফার্স্ট এন্ড লাস্ট আর ইকুইভ্যালেন্ট ভালো করে বুঝলে এটাকে শুধু ঘুরিয়ে দাও, এর উপরে সুপার ইম্পোজ হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু নাম্বার অফ স্ট্রাকচারস অনেকটা বেশি, তাই আমরা বলবো বেনজাইল কার্বোক্যাটায়ন উইল বি মোর স্টেবল দ্যান অ্যালাইল কার্বোক্যাটায়ন। আমরা যদি অ্যালাইল কার্বোক্যাটায়নকে 1 বলি, বেনজাইল কার্বোক্যাটায়নকে 2 বলি, তাহলে 2 উইল বি মোর স্টেবল দ্যান 1। এর পিছনে কারণটা কি? এখানে চার্জটা শুধুমাত্র দুটো অ্যাটমে ভাগাভাগি হচ্ছে। যদি আমরা হাইব্রিডটা ড্র করি, এখানে করব পার্সিয়ালি প্লাস, এখানে করব পার্সিয়ালি প্লাস, কিন্তু এখানে প্লাস চার্জটা অনেকগুলো অ্যাটমের মধ্যে শেয়ার হতে পারছে, সে কারণেই এখানে বেশি স্টেবিলিটি দেখা যাচ্ছে।
তাই বলা হচ্ছে কোন মলিকিউলার আয়নের যত বেশি রেজোনেন্ট স্ট্রাকচার পসিবল হবে সেই মলিকিউলার আয়নটা তত বেশি স্টেবল হবে। এই পয়েন্টটা আমাদের বলা হচ্ছে যে কোনো একটা ক্যানোনিক্যাল ফর্ম যদি সিঙ্গল চার্জ নিয়ে কাজ করছে, একটাই চার্জ সেখানে, তাহলে সেটার যা কন্ট্রিবিউশন হয় হাইব্রিডে, তার হাইব্রিডে যদি কোনো স্ট্রাকচার দুটো টাইপের চার্জ নিয়ে কাজ করছে, ধরো প্লাস অ্যান্ড মাইনাস বোথ, তার কন্ট্রিবিউশন যেটা হাইব্রিডে আছে তার থেকে সিঙ্গল চার্জটার কন্ট্রিবিউশন বেশি। যথারীতি প্রথম কথা বলি, এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এবং এটা কোনো পার্টিকুলার মলিকিউল অর আয়নের জন্য নয়। সেরকম দরকার হলে আমরা এখন এইটাকে মুছে দিই, কারণ এর আর প্রয়োজন নেই। যখন আমরা দুটো ডিফারেন্ট স্পিসিসের রেজোনেন্ট স্টেবিলিটি কম্পেয়ার করব, তখন এই পয়েন্টটা কাজ করবে। উদাহরণ দিয়ে বুঝি, না তো লেখা তো অনেকটাই আছে, আর লেখাটা পড়ে তোমরা পরেও নিজেরা বুঝে নিতে পারবে। দেখো, কার্বক্সিলিক অ্যাসিড, এর যখন আমরা রেজোনেন্ট স্ট্রাকচার ড্র করছি, এই হলো ইলেকট্রনের জায়গা বদল, রেজাল্ট হলো এই অক্সিজেন মাইনাস, এই অক্সিজেন লোন পেয়ার হারিয়ে প্লাস। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের রেজোনেন্ট স্ট্রাকচার যেটা, সেখানে দুটো চার্জই ক্রিয়েট হয়েছে। যেহেতু আনচার্জড স্ট্রাকচার ছিল তাই দুটো চার্জই একসাথে ক্রিয়েট হয়েছে, এটাই তো নিয়ম। একটা চার্জ ক্রিয়েট হলে অন্য চার্জও ক্রিয়েট হবে। এবার আমরা এই কার্বক্সিলিক অ্যাসিডটারই H প্লাসটা সরিয়ে দিচ্ছি, অর্থাৎ কার্বক্সিলেট আয়নের কথা ভাবছি। এই বন্ডটাকে আয়নাইজ করাও H প্লাস ও মাইনাস, তাহলে কার্বক্সিলেট আয়ন। এর যখন রেজোনেন্ট স্ট্রাকচার দেখছি, তখন কিন্তু ওই সিঙ্গল মাইনাস চার্জটাই এক জায়গা থেকে অন্য জায়গায় গেল। প্রথম কথা দেখো, ইকুইভ্যালেন্ট রেজোনেন্ট স্ট্রাকচার, এটাকে উল্টে দিলেই এর উপর চলে আসবে। এটা কিন্তু ইকুইভ্যালেন্ট রেজোনেন্ট স্ট্রাকচার নয়, এটাকে উল্টে দিলে এই স্ট্রাকচারটা দাঁড়াবে না। এখানে দুটো চার্জ আছে, এখানে সিঙ্গল চার্জেরই ছড়িয়ে পড়া চলছে। তাহলে বলা হচ্ছে কি যে এর ক্ষেত্রে রেজোনেন্সটা মোর ইম্পর্টেন্ট, এর ক্ষেত্রে রেজোনেন্সটা মোর ইম্পর্টেন্ট। আমরা কিন্তু বলছি না যে কার্বক্সিলিক অ্যাসিডের থেকে তার অ্যানায়ন স্টেবল, এই কথাটা কিন্তু বলছি না। এখানটা পড়ে কিন্তু তোমরা ওই ভুলটা করে বসো না। এখানে বলা হচ্ছে রেজোনেন্স স্টেবিলিটি যদি ভাবি, যে কার্বক্সিলিক অ্যাসিড এবং তার স্ট্রাকচারের যে রেজোনেন্স স্টেবিলিটি আর কার্বক্সিলেটের যে রেজোনেন্স স্টেবিলিটি, তাতে এখানে রেজোনেন্স স্টেবিলিটিটা হায়ার, এটাই আমরা বলতে চাইছি। অর্থাৎ আমাদের ঘুরিয়ে ফিরিয়ে বক্তব্য হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড H প্লাস ছেড়ে দিয়ে কার্বক্সিলেট আয়ন বানাতে পারে, কারণ কার্বক্সিলেট আয়নকে রেজোনেন্স ভালো মতো স্টেবিলাইজ করে। তা বলে এটা নয় যে এই মলিকিউলটা আনস্টেবল, এই মলিকিউলটা আনস্টেবল মোটেই নয়। এটা একটা আনচার্জ স্ট্রাকচার, অফ কোর্স এটা একটা আয়ন, দুটো জিনিসই আলাদা। এটা একটা মলিকিউল, এটা একটা আয়ন। তাহলে আমরা ওদের দুজনের কিন্তু এখানে কম্পারিজন করতে বসেনি। আমরা বলছি কার্বক্সিলেট আয়নের রেজোনেন্সটা বেশ ইম্পর্টেন্ট হবে এবং ওখানে গুরুত্বপূর্ণ রেজোনেন্স হওয়ায় কার্বক্সিলেট আয়ন কিন্তু বেশ স্টেবল হবে। তাহলে এমনটা নয় যে কার্বক্সিলিক অ্যাসিড আনস্টেবল, নট সো। আচ্ছা, একই জিনিস আমরা ফেনলে ভাবতে পারি। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কাজ করবে যখন আমরা অ্যাসিডগুলোর রিলেটিভ স্ট্রেংথ আর বেসগুলোর রিলেটিভ স্ট্রেংথের কম্পারিজন করতে আসবো রেজোনেন্সের মাধ্যমে। এখন আমাদের আলোচনার বিষয় অ্যাসিড বেস মোটেই নয়, আমরা ওই জন্য মেন হেডিংকে ছাড়িনি, যে আমাদের যেন মনে থাকে আমাদের আসল উদ্দেশ্যটা কি। না তো রেজোনেন্সের ক্লাস দুটো কেন, 6টা 7টা অবধি চলে যাবে। সেই ডিসকাশন পরে হবে অ্যাসিড বেস।
আমরা আপাতত আমাদের এই লক্ষ্যে আছি। আমি শুধু এখন বলে রাখছি যে এই পয়েন্টটা অ্যাসিড বেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হবে, তখন হয়তো আমি এই ক্লাসটার রেফারেন্স দিয়েই শুধুমাত্র বেরিয়ে চলে যাব। আচ্ছা, তাহলে ফেনলেও একই ব্যাপার। ফেনলে যখন রেজোনেন্স স্ট্রাকচার ড্র করছি, একটা লোন পেয়ার হারিয়ে অক্সিজেন প্লাস, ইলেকট্রন পেয়ে কার্বন মাইনাস। তাহলে দেখো দুটো চার্জ, ফেনলের যে রেজোনেন্স স্ট্রাকচার সেখানে দুটো চার্জ। এবার ফেনলের H প্লাসটা ছাড়িয়ে নাও, দরকার আমি আবার ডিসোসিয়েশনটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা আমাদের ফেনল, এই বন্ডটাকে আমরা এদিকে ডিসোসিয়েট করে দিলাম, হেটেরোলিসিস। রেজাল্ট ইজ ফেনক্সাইড আয়ন। and H+। যেমন কার্বক্সিলিক অ্যাসিড থেকে H প্লাসটাকে সরিয়ে নিয়ে কার্বক্সিলেট পেয়েছিলাম, তেমনি ফেনল থেকেও H প্লাসটাকে সরিয়ে নিয়ে ফেনেট বা ফেনক্সাইড আয়ন আমরা পেলাম। তাহলে ফেনক্সাইড আয়নের যখন আমরা রেজোনেন্স স্ট্রাকচার ড্র করছি, তখন দেখছি ওই সিঙ্গেল চার্জটাই জায়গা বদল করছে, অপোজিট চার্জ ক্রিয়েট হচ্ছে না। দেখো ওই সিঙ্গেল চার্জটাই জায়গা বদল করেছে। তাই বলা হচ্ছে ফেনেটের রেজোনেন্স উইল বি মোর ইম্পর্ট্যান্ট দ্যান ইন ফেনল। ফেনলে যখন আমরা রেজোনেন্সটা ভাববো, বলবো ফেনল যে রেজোনেন্স স্টেবিলাইজেশনটা পাচ্ছে তার থেকে ফেনেটের রেজোনেন্স স্টেবিলাইজেশনটা বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই পয়েন্ট অনুযায়ী। তাহলে এটা আমাদের বেশি কাজের হয়ে যাবে যখন আমরা অ্যাসিড বেসের কম্পারিজনে আসবো। পয়েন্ট 11 তখন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হবে। মোটামুটি ভাবে যতগুলি পয়েন্ট বলা হলো, যেগুলি তোমরা একের পর এক নোট করলে, প্রতিটি এক্সাম্পলকে ভালো করে অবজার্ভ করে পয়েন্টগুলোকে আমরা মাথায় বসিয়ে নেব। তারপর জিনিসটাকে ক্লিয়ার করার জন্য আমরা এখনই কিছু প্রবলেম করব, যে প্রবলেমগুলোতে বেশ কিছু রেজোনেন্স স্ট্রাকচারকে তাদের স্টেবিলিটির অর্ডারে সাজাতে বলা হবে। তখন আমরা দরকার মতো পয়েন্টগুলোকে ইউজ করে করে তাদেরকে স্টেবিলিটির অর্ডারে সাজাবো। অ্যারেঞ্জ ইন ইনক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি। আমাদেরকে আপাতত দুটো কোয়েশ্চেন দেওয়া হয়েছে, প্রতি ক্ষেত্রে এতে এবং বিতে প্রতিটিতেই রেজোনেন্স স্ট্রাকচারগুলোকে তাদের স্টেবিলিটির অর্ডারে সাজাতে হবে। চার্জ, সিঙ্গল চার্জ স্ট্রাকচার, সিঙ্গলি চার্জ স্ট্রাকচার, incomplete octet. This carbon has 6 electrons in valence shell, একটা CH বন্ড আর দুদিকে দুটো বন্ড, তিনটে বন্ড, 6 ইলেকট্রনস। এখানে কমপ্লিট অক্টেট, কারণ অক্সিজেন লোন পেয়ার ইউজ করে এখানে বন্ড করে এই স্ট্রাকচারটা তৈরি করেছে। দ্বিতীয় কথা, হায়ার নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস। এটাতে একটা পাই বন্ড প্রেজেন্ট আছে যেটা এখানে দেখছি না। তাহলে এখানে যতগুলো কোভ্যালেন্ট বন্ড আছে এখানে একটা কোভ্যালেন্ট বন্ড বেশি আছে। তাহলে একে যদি বলি স্ট্রাকচার 1, একে যদি বলি স্ট্রাকচার 2, তাহলে 2 ইজ মোর স্টেবল দ্যান 1। নেক্সট, একটা সিম্পল প্রোপাইল কার্বোক্যাটায়ন। তাহলে এখানে কোন রকম রেজোনেন্স নেই, এখানে শুধুমাত্র ইথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে। আশা করি ইন্ডাকটিভ এফেক্টের ক্লাসটা আমাদের মনে আছে। যদি মনে নেই তোমাদেরকে আবার রিভাইজ করে আসতে হবে যে অ্যালকাইল গ্রুপ ইজ প্লাস আই ইন নেচার। তাহলে একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যে কার্বন প্লাস সে ডিরেক্টলি একটাই কার্বনের সঙ্গে অ্যাটাচড, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন উইথ লিটল প্লাস আই স্টেবিলিটি। এখানে রেজোনেন্স স্টেবিলিটি, অ্যালাইল কার্বোক্যাটায়ন, এটা হলো রেজোনেন্স স্ট্রাকচার। এটাতে আগে এই গ্রুপটাকে ভালো করে দেখি, গ্রুপটা কি দেখাতে চাইছে। ওটা একটা কার্বনিল গ্রুপ। তাহলে যদি এখানে আমরা সবচেয়ে স্টেবল রেজোনেন্স স্ট্রাকচারটা এর ড্র করতে যাই,
তাহলে অবশ্যই মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টকে ইলেকট্রন দিতে হবে। এই দিকে বন্ডটা ব্রেক করা চলবে না। কার্বন মাইনাস হওয়ার চেয়ে অক্সিজেন মাইনাস হওয়া বেশি ভালো। তাহলে আমরা যদি এর রেজোনেন্স স্ট্রাকচার একটা ড্র করি, আমরা পেয়ে যাচ্ছি এইটা। Similar charge in nearby atoms will make it unstable. তাহলে এখানে সিওর রেজোনেন্সটা সেভাবে কোনো কাজ করছে না, কাজ করছে কি সি ডাবল বন্ড ও এর মাইনাস আই এফেক্ট। বুঝে না, সি ডাবল বন্ড ও মাইনাস আই এফেক্ট দিয়ে বন্ড বরাবর ইলেকট্রন টানছে ডিউ টু দিস ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন অ্যাটম। তাহলে এখানে একটা মাইনাস আই গ্রুপ প্রেজেন্ট আছে, তাহলে রেজোনেন্স স্ট্রাকচারটা রেখে কোনো লাভ নেই, কারণ এখানে রেজোনেন্স স্ট্রাকচারটার কন্ট্রিবিউশন হবে খুবই লো, ওই রেজোনেন্স স্ট্রাকচারটা আমাদের কাজের হচ্ছে না। তাহলে সবচেয়ে বেশি স্টেবল, তাহলে এটাকে আমরা বললাম 1, এটা 2, এটা 3। সবচেয়ে বেশি স্টেবল 2, যেখানে রেজোনেন্স পসিবল। তার চেয়ে কম স্টেবল 1, যেখানে অন্তত ইন্ডাকটিভ ডোনেশনটা আছে। তার চেয়েও লেস স্টেবল 3, যেখানে ইন্ডাকটিভ অ্যাট্রাকশন কাজ করছে, কারণ ওখানে রেজোনেন্সটা ইম্পর্টেন্স পাচ্ছে না। আমি এমন কোনো রেজোনেন্স স্ট্রাকচার দেখতে পাচ্ছি না যেটা ওর চেয়ে স্টেবল স্ট্রাকচার দাঁড়াচ্ছে। দেখো, তোমরা যদি বলো প্লাস চার্জ, তো এই পাই বন্ডের থেকে একটা সিঙ্গেল বন্ড দিয়ে সেপারেটেড, মানে কনজুগেশন আছে, তাহলে এটাকে এখানে আনুন, ওটাকে যেই না এখানে আনবো অক্সিজেন প্লাস হয়ে যাবে। অক্সিজেন প্লাস হচ্ছে কার্বন প্লাস হওয়া ভালো। তাহলে এই দুটো প্রবলেমের আনসার হলো। আমরা আবার দেখি নেক্সট প্রবলেম। ইন হুইচ কেস দ্য রাইট সাইড স্ট্রাকচার ইজ মোর স্টেবল। তিনটে কেস দেওয়া আছে, এখানে আমরা আরেকটা অ্যাড করে দিই, অল। বেশি লিখলাম না, অল, সব কয়টি। তাহলে তিন বা জায়গায় তিনটে সাবস্টেন্সের রেজোনেন্স স্ট্রাকচার গুলোও এঁকে দেওয়া আছে, নিয়ে বলা হচ্ছে কোন ক্ষেত্রে ডান দিকের স্ট্রাকচারটা বাঁ দিকেরটার চেয়ে বেশি স্টেবল হবে। তাহলে প্রথমটায় আগে বুঝে নিই, এরা রেজোনেন্স স্ট্রাকচার, তো অবশ্যই রেজোনেন্স স্ট্রাকচার হবে, না তো প্রশ্নটা সেভাবে দিত না। এই লোন পেয়ারটা এখানে নামিয়ে দাও, এই স্ট্রাকচারটা পেয়ে যাবে এইটা করলে। তাহলে প্রথমে যখন আমরা দেখছি এই দুটো স্ট্রাকচারের কম্পারিজন, এখানে কার্বনের অক্টেট ইনকমপ্লিট, এখানে সবারই অক্টেট কমপ্লিট, এখানে কোভ্যালেন্ট বন্ড কম, এখানে কোভ্যালেন্ট বন্ড বেশি, তাহলে রাইট সাইড ইজ মোর স্টেবল। এই দুটো স্ট্রাকচারে দেখছি অপোজিট চার্জ আছে, অপোজিট চার্জ আছে, ক্লোজ টু ইচ আদার, ক্লোজ টু ইচ আদার, নাম্বার অফ পাই বন্ডস সেম, এখানেও দুটো পাই বন্ড, এখানেও দুটো পাই বন্ড, কিন্তু এখানে নেগেটিভ চার্জ কার্বনে আছে, পজিটিভ চার্জ নাইট্রোজেনে আছে। এখানে পজিটিভ চার্জ নাইট্রোজেনে আছে, অতএব পজিটিভ চার্জটা নিয়ে ভাবার কিছু নেই, দুটোতে সেম জায়গায় আছে। কিন্তু নেগেটিভ চার্জ লেস ইলেকট্রোনেগেটিভের চেয়ে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টে থাকা ভালো। কার্বনের চেয়ে নাইট্রোজেনে নেগেটিভ চার্জ থাকাটা ভালো। পজিটিভ চার্জটা তো দুটো কেসেই নাইট্রোজেনেই আছে, অতএব ওটা নিয়ে দেখার কিছু নেই, কম্পারিজনের কিছু নেই। তাহলে লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের চেয়ে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নেগেটিভ চার্জ ক্যারি করছে, তাই রাইট সাইড স্ট্রাকচার ইজ মোর স্টেবল। কার্বনের অক্টেট ইনকমপ্লিট, কার্বনের অক্টেট কমপ্লিট, পাই বন্ডস এর নাম্বার বেশি, তাই এখানেও রাইট সাইড স্ট্রাকচার মোর স্টেবল। তাহলে এখানে এই কোশ্চেনে আমাদের আনসার হয়ে গেল অল কেসেস হোয়ার রাইট সাইড স্ট্রাকচার ইজ মোর স্টেবল। এখানে বলছে ফর্মিক অ্যাসিডের যে রেজোনেন্ট স্ট্রাকচার গুলো দেওয়া আছে এদেরকে স্টেবিলিটির অর্ডারে সাজাতে হবে। HCOOH ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডেরই কিছু রেজোনেন্ট স্ট্রাকচার দেওয়া আছে, তাদেরকে স্টেবিলিটির অর্ডারে সাজাতে হবে। আগে আমরা একবার বুঝে নিই স্ট্রাকচারগুলো এলো কেমন ভাবে। এই লোন পেয়ারকে আমরা নামিয়ে দিলাম, পাই বন্ডকে তুলে দিলাম, তাহলে দেখো এই স্ট্রাকচারটা আসছে। এই পাই বন্ডটা পজিটিভলি চার্জড অক্সিজেনকে দিয়ে দিলাম,
তাহলে অক্সিজেন নিউট্রাল হয়ে গেল লোন পেয়ারটা ফেরত পেয়ে, কার্বন ইলেকট্রন হারিয়ে হয়ে গেল প্লাস। বা এই বন্ডটা আমরা এই যে প্লাস মাইনাস এগুলোকে উল্টো কল্পনা করলাম। উল্টো কল্পনা কেমন ভাবে করলাম, এই স্ট্রাকচারটা থেকে বুঝুন। এই স্ট্রাকচারটাতে আমরা যদি এই বন্ডটা এদিকে ব্রেক করি, জাস্ট একটা বন্ড এদিকে ব্রেক করি আর কিছু না, তাহলে তোমরা এই স্ট্রাকচারটা পাবে। বুঝে নাও, এই যে শুধু একটা বন্ড এদিকে ব্রেক হলো, কার্বন প্লাস অক্সিজেন মাইনাস, আর কোথাও চেঞ্জ নেই। আর যদি আমরা এই বন্ডটাকে এই দিকে ব্রেক করি, পাই বন্ডটাকে, তাহলে এই স্ট্রাকচারটা পাবে। তাহলে বোঝা গেল সবগুলোই ফর্মিক অ্যাসিডের রেজোনেন্ট স্ট্রাকচার। কোনো না কোনো স্ট্রাকচার থেকে কোনো না কোনো স্ট্রাকচারে অবশ্যই আসা যাচ্ছে। এবার আমাদেরকে এই স্ট্রাকচারগুলোকে স্টেবিলিটির অর্ডারে সাজাতে হবে। তারপর প্রথমেই বলবো uncharged structure will be most stable. A is most stable. এই তিনটে চার্জ স্ট্রাকচার যেখানে এর আছে অল অ্যাটমের অক্টেট কমপ্লিট, অবশ্যই হাইড্রোজেনের ক্ষেত্রে ডুপ্লেট, এন্ড হায়ার নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস, এই যে পাই বন্ডটা আছে এগুলো এখানে নেই। তাহলে এই দুটোর মধ্যে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নেগেটিভ চার্জ এন্ড লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট পজিটিভ চার্জ, এখানে কিন্তু তা নেই। সবচেয়ে আনস্টেবল হয়ে গেল ডি, সবচেয়ে স্টেবল হয়ে গেল এ। এভাবে আমরা স্ট্রাকচারগুলোকে স্টেবিলিটি, ইনক্রিজিং স্টেবিলিটির অর্ডারে সাজালাম। অ্যারেঞ্জ ইন ইনক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি। চারটে রেজোনেন্ট স্ট্রাকচার দেওয়া আছে একই স্পিসিসের, এদেরকে স্টেবিলিটির অর্ডারে সাজাতে হবে। এটা আমাদের প্রবলেম নাম্বার ই। তাহলে সব কটাই চার্জ স্ট্রাকচার, সব কটাতেই অপোজিট চার্জ প্রেজেন্ট আছে। তাহলে আমরা দেখি হায়ার নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড, এটাতে দুটো পাই বন্ড, এটাতেও দুটো পাই বন্ড, এটাতেও দুটো পাই বন্ড, এটাতে একটা পাই বন্ড। তাহলে সবচেয়ে পিছিয়ে গেল ডি, ডি হয়ে গেল লিস্ট স্টেবল। এবার বাকিগুলোর মধ্যে অক্টেট ইনকমপ্লিট, যেহেতু কার্বোক্যাটায়ন, এই দুটোতে মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মাইনাস, এটাই লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মাইনাস। তাহলে সবচেয়ে স্টেবল স্ট্রাকচার হলো এ। কেন হলো? কারণ হাইয়েস্ট নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড, আর এই এনটা পজিটিভ চার্জ দুটোতেই, কিন্তু মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মাইনাস, তার লেস ইলেকট্রোনেগেটিভ মাইনাস। ওই জায়গা থেকে এবার এলো সি, হাইয়েস্ট নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড, হায়ার নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড, সেই জায়গা থেকে এলো বি, লিস্ট নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডের জায়গা থেকে এলো ডি। এই হয়ে গেল স্টেবিলিটির অর্ডার। নেক্সট কোশ্চেন, হুইচ আয়ন ইজ নট স্টেবিলাইজড বাই রেজোনেন্স? আমরা কতগুলো ক্যাটায়ন দেখতে পাচ্ছি, আমাদেরকে জিজ্ঞাসা করছে কোন ক্ষেত্রে ক্যাটায়নটা রেজোনেন্স স্টেবিলিটি পাবে না। বেনজাইল ক্যাটায়ন অবশ্যই রেজোনেন্স স্টেবিলিটি পাচ্ছে। নেক্সট, এই ডাবল বন্ডটা এখানে আলো, এই ডাবল বন্ডটা এখানে এলো, তাহলে রেজোনেন্স স্ট্রাকচারটা ড্র করে ফেলি। সিগমা স্কেলিটন ইনট্যাক্ট, এই ডাবল বন্ডটা এখন এখানে, এই ডাবল বন্ডটা এখন এখানে, তাহলে এর লস। এটাই পরে আসছি এখানে, এই পাই বন্ডটা এখানে এলো, একটাই স্ট্রাকচার আমরা ড্র করবো এর,
শুধু বুঝবো যে হ্যাঁ রেজোনেন্সটা পসিবল হচ্ছে, পসিবল হলেই তো রেজোনেন্স স্টেবিলিটি পেয়ে যাবে। এই হয়ে গেল ওর রেজোনেন্স স্ট্রাকচার। এবার এই যে অ্যামোনিয়াম আয়ন, বুঝো এই অ্যামোনিয়াম আয়নে এন এর যে প্লাস চার্জটা দেখছি এটা কোনো ভ্যাকেন্ট অরবিটালের জন্য নয়। বাকি সব ক্ষেত্রে অক্টেট ইনকমপ্লিট ছিল, একটা করে ভ্যাকেন্ট পি অরবিটাল ছিল কার্বোক্যাটায়নস আর sp2 হাইব্রিডাইজড, তাহলে যে পিটা হাইব্রিডাইজেশনের বাইরে সে রয়েছে। কিন্তু অ্যামোনিয়ামে এই যে NH বন্ডগুলো সেগুলোর এন এর প্লাস হওয়ার কারণই হলো এন তার লোন পেয়ার ইউজ করে একটা বন্ড করেছে, যে কারণে এন প্লাস হয়ে আছে। দেখো তোমরা এন এর অক্টেট কিন্তু কমপ্লিট, এন এর সারাউন্ডিং এ বন্ড গোনো 1 2 3 4, 4 টু যা 8 ইলেকট্রনস। অ্যাকচুয়ালি এন কি করে প্লাস হলো? এন প্লাস হলো ওর যে লোন পেয়ারটা ছিল সেই লোন পেয়ারটা ইউজ করে ও একটা H প্লাসের সাথে বন্ড ফর্ম করেছে। এটাকে আরো এগিয়ে আনো কাছে, ওভারল্যাপ করিয়ে দাও। তাহলে এন এর অক্টেট ডিস্টার্ব হয়নি, এন এর অক্টেট কমপ্লিট আছে, এন এর ডি অরবিটালও নেই, এন সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট ওর ডি অরবিটালও নেই। তাহলে এই ইলেকট্রনগুলো যদি আসবো বলে তাহলে যাবে কোথায়? না এন এর ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, না এন এর ভ্যাকেন্ট পি অরবিটাল দেখতে পাচ্ছি, এন এর অক্টেট কমপ্লিট আছে, তাই এই আয়নটা রেজোনেন্স স্টেবিলিটি পাবে না। তাহলে এখান থেকে তোমরা কি শিখলে? পজিটিভ চার্জ দেখছি মানে সে যে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে সেটা সত্যি নয়। ও যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখতো, ওর যদি ভ্যাকেন্ট পি বা ডি অরবিটাল থাকতো, তাহলে কিন্তু এই ইলেকট্রনগুলো এখানে আসতে পারতো, রেজোনেন্সটা করতে পারতো, কিন্তু নাই তো। তাহলে পজিটিভ চার্জটা ভ্যাকেন্ট অরবিটালের জন্য আর ডি অরবিটালের প্রেজেন্সের জন্য কোনোভাবে যদি তার কাছে ইলেকট্রন নেওয়ার জায়গা থাকে তবেই সেখানে রেজোনেন্স পসিবল হবে, বা অন্য কোনো স্পিসিস এসে ইলেকট্রন দিতে পারবে, নিউক্লিওফাইলরা এসে ইলেকট্রন দিতে পারবে তখনই। আর যদি কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে কেউ প্লাস হয়েছে অর্থাৎ অক্টেট তার কমপ্লিটই আছে, তাহলে কিন্তু সেই প্লাস চার্জটা কারো কাছ থেকে ইলেকট্রন গেইন করে স্টেবিলিটি পাচ্ছে না, রেজোনেন্স স্টেবিলিটি বা নিউক্লিওফিলিক অ্যাটাক সেই অ্যাটমের উপর কিন্তু হবে না। অ্যারেঞ্জ দ্য ফলোইং অ্যামিনস ইন ডিক্রিজিং অর্ডার অফ CN বন্ড লেন্থ। এই অ্যামিনগুলোতে এই যে CN বন্ড লেন্থ এর ডিক্রিজিং অর্ডারে সাজাতে বলেছি। তাহলে আমরা কি জানি? CN সিঙ্গেল বন্ড ইজ লার্জার দ্যান CN ডাবল বন্ড। সিঙ্গেল বন্ডে যে কোনো পার্টিকুলার সিঙ্গেল বন্ডে যেহেতু হেড অন ওভারল্যাপ হয়, অ্যাটমগুলোর নিউক্লিয়াস যথেষ্ট দূরে দূরে থেকেও হেড অন ওভারল্যাপটা করতে পারে। ধরো আমার যে কোনো ইগুলো আছে, এগুলোকে তোমরা ধরে নাও নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসগুলো ডিস্টেন্সে থেকেও হেড অন ওভারল্যাপটা করতে পারে। কিন্তু সাইড ওয়েজ ওভারল্যাপ করতে গেলে দেখো কত কাছে আসতে হচ্ছে। তাহলে সাইড ওয়েজ ওভারল্যাপ করলে তবে পাই বন্ড ফর্ম হয়, সেই হিসাবে যত পাই বন্ড ফর্ম হবে তত কিন্তু বন্ড লেন্থ শর্টার হবে, অর্থাৎ ট্রিপল বন্ড লেন্থটা আরো শর্ট হবে। কিসের এটা আমরা অর্ডার লিখেছি? বন্ড লেন্থের। এটা আমরা এমনিতেই জানি, সিঙ্গেল বন্ড সবচেয়ে বড়, তার চেয়ে ছোট ডাবল বন্ড, তার চেয়ে ছোট ট্রিপল বন্ড। এবার এতে কোনো রেজোনেন্স নেই, রেজোনেন্স নেই বলে এটা পিওর সিঙ্গেল বন্ড। CN বন্ডটা পিওর সিঙ্গেল বন্ড। বিতে দেখো লোন পেয়ার পাই বন্ডের সঙ্গে কনজুগেশনে আছে, লোন পেয়ার আর ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড দিয়ে সেপারেটেড আছে, মানে কনজুগেশনে আছে, তাহলে আমি এই রেজোনেন্সটা ড্র করতে পারছি। তাহলে কি হলো? এই স্ট্রাকচারে তো এটা সিঙ্গেল বন্ড, কিন্তু এই স্ট্রাকচারে এটা ডাবল বন্ড। সেই হিসাবে যখন আমরা হাইব্রিড স্ট্রাকচার ড্র করছি তখন বন্ডটা পার্সিয়ালি ডাবল বন্ড হয়ে যাচ্ছে।
যে প্লাস চার্জ পেল সে পার্সিয়ালি প্লাস, যে মাইনাস চার্জ পেল সে পার্সিয়ালি মাইনাস। তাহলে পার্সিয়াল ডাবল বন্ড, এটাকে আমরা কি বলবো? এ বন্ড, সিঙ্গেল বন্ড হ্যাভিং ডাবল বন্ড ক্যারেক্টার। অ্যানিলিন, এখানে যেহেতু আর বোর্ডে জায়গা নেই, অ্যানিলিনেও রেজোনেন্স হচ্ছে। আমরা একটা স্ট্রাকচার ড্র করলাম, এই স্ট্রাকচারটা ড্র করে দেখছি আরো অনেকগুলো রেজোনেন্ট স্ট্রাকচার পসিবল হচ্ছে। তাহলে অ্যানিলিনের রেজোনেন্ট, অ্যানিলিনেও ডাবল বন্ড ক্যারেক্টার আসছে। দেখো যদি আমরা হাইব্রিডটা ড্র করি তখন এখানেও পার্সিয়াল ডাবল বন্ড দেখতে পাবো, কিন্তু অ্যানিলিন রেজোনেন্স স্ট্রাকচারের সংখ্যা বেশি, তাহলে অ্যানিলিনের রেজোনেন্সটা আরো বেটার। বেটার যত রেজোনেন্স হবে এটাতে ডাবল বন্ড ক্যারেক্টার তত বেশি আসবে। তাই ডাবল বন্ড ক্যারেক্টার সবচেয়ে হাই হবে এটাই, তার চেয়ে লো হবে এটাই, আর এটা তো পিওর সিঙ্গেল বন্ড। তাহলে বুঝতে পেরেছো, যত বেশি রেজোনেন্স হবে তত বন্ডটা ডাবল বন্ড ক্যারেক্টার পাবে, আর যত ডাবল বন্ড ক্যারেক্টার পাবে তত শর্টার হবে। তাহলে ডিক্রিজিং অর্ডারে সাজাতে বলেছে। সিএন বন্ড লেন্থ সবচেয়ে বেশি এতে, কারণ পিওরলি সিঙ্গেল বন্ড, তার চেয়ে শর্টার বিতে, শর্টার কারণ এখানে রেজোনেন্স হচ্ছে, তার চেয়েও শর্টার সিতে কারণ সেখানে আরো বেশি রেজোনেন্স হয়ে আরো বেশি সিএন ডাবল বন্ড ক্যারেক্টার চলে আসছে। তাহলে আজকের ক্লাসটা যথেষ্ট লেন্দি হয়ে গেল, মন দিয়ে শুনুন। আমরা ফার্স্ট ক্লাসে রেজোনেন্সের প্রথম ক্লাসে যেটাকে বলেছি রেজোনেন্স পার্ট এ, সেখানে রেজোনেন্স স্ট্রাকচারগুলো আঁকা, অরবিটাল পিকচারগুলো বুঝে সেইটা আমরা শিখেছি। নেক্সট ক্লাস রেজোনেন্স পার্ট বি তে আমরা অনেক ধরনের রেজোনেন্স স্ট্রাকচার ড্র করা শিখেছি। প্লাস আর অর প্লাস এম গ্রুপ, মাইনাস আর অর মাইনাস এম গ্রুপগুলোকে শিখে রেখেছি, যেগুলো এক সময় ঠিক কাজে লাগবে। এখানে আমরা রেজোনেন্স স্ট্রাকচারগুলোর হাইব্রিডে কন্ট্রিবিউশনটা কতটা হবে, অর্থাৎ রেজোনেন্স স্ট্রাকচারগুলোর স্টেবিলিটির অর্ডারটা কেমন হবে, কোন কোন রুল বা পয়েন্টস দিয়ে সেটা নির্ধারিত হবে, ডিটারমাইন্ড হবে, সেইটা শিখলাম। যথারীতি রেজোনেন্সের ক্লাস আমরা শেষ করতে পারলাম না, কিন্তু আমাদের রেজোনেন্সের লাস্ট ক্লাস যেখানে আমরা ইন্টারমিডিয়েটদের স্টেবিলাইজেশনের ফ্যাক্টরটা ডিসকাস করতে পারবো, তখন আমরা বলবো আপাতত রেজোনেন্সের ক্লাস আমাদের শেষ হলো, কারণ আমরা ইন্ডাকটিভ এফেক্টের মাধ্যমে স্টেবিলিটিটা এদের শিখেছি, রেজোনেন্সের মাধ্যমে কিভাবে এরা স্টেবিলিটি পায়, রেজোনেন্স কিভাবে এদের স্টেবিলিটিকে ইনফ্লুয়েন্স করে, সেটাও আমরা শিখে যাব। তাহলে আজকের ক্লাস আপাতত এইটুকুই। রেজোনেন্স স্ট্রাকচারগুলোর যে রিলেটিভ কন্ট্রিবিউশন এদের বিষয়ে আরো প্রবলেমস তোমরা টেক্সট বুক থেকে, কোনো কোশ্চেন পেপার থেকে করতে পারো। যে প্রবলেমগুলো সলভ হবে না সে প্রবলেমগুলো আমার প্রবলেম দাঁড়াবে, আমাকে ইনফর্ম করবে।